যে শরীরে সেই 11টা গুলি লাগার পরে যে শরীরের থেকে যে রক্ত বেরিয়েছিল দেশের জন্য যারা শহীদ হয়ে গেছে যেসব ভাইরা, এদের এই যে রক্ত, সেই রক্ত কি কখনো মানুষের পুরনো হয়? 11টা গুলি লেগে বেঁচে আছি, এরকম মানুষ আর পশ্চিমবঙ্গে দ্বিতীয় ব্যক্তি নেই। নিজের জীবনে তো আমি স্যাক্রিফাইস করেছি, কিন্তু আমি কেন বঞ্চিত? প্রায় 86 লেটার, যেটা অনেক বড় ব্যাপার। মহামহিম রাষ্ট্রপতির থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, অমিত শাহ, আমাদের রাহুল গান্ধীর থেকে ওনাকেও দিয়েছিলাম, এবং প্রত্যেকটা চিঠি আসার পরেও পর্যন্ত একের পর এক আমি রিমান্ডার চালিয়ে যাই। ডিপার্টমেন্টের মধ্যে থাকলে এই বিষয়গুলো যদি তুলে ধরি, তাহলে হয়তো চাকরির ভিতরে অনেক ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। দীর্ঘ 6 মাস লড়াইয়ের পরে আমার কাছে যখন এর ফাইনাল রেজাল্ট আসে, সেটা অনেকটা পুরনো হয়ে গেছে। আমি এটুকু নিজেকে বুঝি যে আমি দেশের জন্য কাজ করেছিলাম, 11টা গুলি দেশের জন্য খেয়েছি। এটাও আমার গর্ব হয় যে পশ্চিমবঙ্গের বুকে আজকে আমার মতো দ্বিতীয় ব্যক্তি আর কেউ নেই। আমার পরিবারে আজকে আমার যে ওয়াইফ আছে, এবং আমার বাচ্চা, এবং আমার নিজের মা বাবা, আমার বড় ভাই, এরাও তো দেখেনি স্টেডিয়ামটা, জাস্ট ফটো। আমার নামে যদি একটা অ্যাওয়ার্ড থাকতো, আমি তো আজকে আমার বুকে লাগিয়ে ঘুরতাম আজকে। ওটা আমার দুর্ভাগ্য বলবো। এবং একটাই বলবো কথা, যে আমরা যতদিন ডিপার্টমেন্টের মধ্যে চাকরি করি, তখন আমরা এই সব বিষয়গুলোকে আমরা তুলে ধরতে পারি না। কিন্তু এই ব্যাপারে আমি কোর্টে গিয়েছিলাম, কিন্তু তখন আমাকে কোর্টের থেকে যারা অ্যাডভোকেট আছে তারা বলেছিল যে এটা আপনি তখনই তুলবেন যখন আপনি রিটায়ারমেন্ট করে নেবেন, তখন আপনি এই বিষয়গুলো তুলে ধরতে পারবেন। নাহলে ডিপার্টমেন্টের মধ্যে থাকলে এই বিষয়গুলো যদি তুলে ধরি, তাহলে হয়তো চাকরির ভিতরে অনেক ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। তা আমি 2020-তে অক্টোবর মাসে রিটায়ার করেছি। রিটায়ারের পরে আমি আমার দিয়ে যতটা হওয়ার আমি সেইভাবে চেষ্টা চালিয়ে গেছি, এবং প্রায় 86 লেটার, যেটা অনেক বড় ব্যাপার, যার ভিতরে মহামহিম রাষ্ট্রপতির থেকে শুরু করে, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে, আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, অমিত শাহ, এবং অপোজিশন লিডার যারা আছে তাদের মধ্যে যেমন আমাদের রাহুল গান্ধীর থেকে ওনাকেও দিয়েছিলাম, এবং আমাদের ডিফেন্সের ভিতরে যেরকম থাকে সেনাপ্রধান থেকে শুরু করে সমস্ত, এবং প্রত্যেকটা চিঠি আসার পরেও পর্যন্ত একের পর এক আমি রিমান্ডার চালিয়ে যাই। কিন্তু সব জায়গার থেকে একটাই আমার কাছে আসে যে আপনার এই বিষয়টা আমরা এই টেবিল থেকে ওই টেবিলে ফরওয়ার্ড করছি, আপনি এটা পাবেন, অবশ্যই আপনার এই বীর কাতার লেখা থাকবে। কিন্তু আখির লাস্টে আমার কাছে যখন দীর্ঘ 6 মাস লড়াইয়ের পরে আমার কাছে যখন এর ফাইনাল রেজাল্ট আসে, যে আপনার এই বিষয়টা আমরা না করছি না, কিন্তু আপনার বিষয়টা অনেকটা পুরনো হয়ে গেছে, এই পুরনো কেসটা আমরা এইভাবে অ্যাওয়ার্ড দিতে পারি না। আমার বলার বক্তব্য একটাই, যে আজকে যারা আমাদের যে শরীরে সেই 11টা গুলি লাগার পরে যে শরীরের থেকে যে রক্ত বেরিয়েছিল, এবং আমার মতো আরও যারা দেশের জন্য যারা শহীদ হয়ে গেছে যেসব ভাইরা, এদের এই যে রক্ত, সেই রক্ত কি কখনো মানুষের পুরনো হয়? এই কথাটা আমি বলছি এই জন্য যে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকে শুরু করে মঙ্গল পাণ্ডে, যারা দেশের জন্য যারা আজকে মারা গেছেন, তারা আমরা শহীদ হয়েছেন, তাদের রক্ত কি আমরা বলতে পারি কখনো যে তাদের রক্ত তাদের পূর্ণ হয়ে গেছে? শহীদের রক্ত কি কখনো পূর্ণ হয়? এখনও পর্যন্ত আমি সেই হিসাবে বলবো আমি বঞ্চিত। আমি আমার দিয়ে যেটুকু আমি করেছিলাম সেই হিসাবে আমি বঞ্চিত এখন আপাতত। এটা তো আমি সেইভাবে তো বলতে পারি না, এটা ডিপার্টমেন্টের একটা সিক্রেট ব্যাপার। কেন এই জিনিসটা আমি কখনোই তুলে ধরতে পারি না, কেন এটা তুলে ধরা মানে আমাকে বলা উচিত যে বীরেদের আমি অপমান করছি। আমি সেটা কখনই করব না, কারণ আমি এটুকু নিজেকে বুঝি যে আমি দেশের জন্য কাজ করেছিলাম, 11টা গুলি দেশের জন্য খেয়েছি। এটাও আমার গর্ব হয় যে পশ্চিমবঙ্গের বুকে আজকে আমার মতো দ্বিতীয় ব্যক্তি আর কেউ নেই, কারণ 11টা গুলি লেগে বেঁচে আছি, এরকম মানুষ আর পশ্চিমবঙ্গে দ্বিতীয় ব্যক্তি নেই। কত সালে আপনার গুলি লেগেছে? 2002-এ লেগেছে, এবং আমার যেমন ডান পাটা হাঁটুর উপর থেকে বাদ গেছে, বাঁ হাতে আমার রিস্টের উপর গুলি লেগেছিল, যার জন্য বাঁ হাতটা আমার কাজ করে না। ওটা লেগেছিল 2002-এর 18 জুলাইতে, এবং অপারেশন চলাকালীন 12 RR আমি পোস্টেড ছিলাম, এবং অপারেশন মুঠভেড়ের মধ্যে লেগেছিল, অপারেশন রক্ষক। 2জন মিলিটনকে মেরেছিলাম, এবং সেটা সবথেকে বড় ব্যাপার। সেটা আমার নামে যে স্টেডিয়াম যে বানিয়ে রেখেছে, এটা আমার কাছে অ্যাকচুয়ালি অনেক বড় প্রাপ্তি। কিন্তু আমি কি ওই স্টেডিয়ামটা যে আছে, ওই স্টেডিয়ামে গিয়ে আমার বাচ্চারা কি খেলতে যাবে? নিশ্চয়ই যাবে না। বা আমার পরিবারে আজকে আমার যে ওয়াইফ আছে, এবং আমার বাচ্চা, এবং আমার নিজের মা বাবা, আমার বড় ভাই, এরাও তো দেখেনি স্টেডিয়ামটা, জাস্ট ফটো। কিন্তু আমার নামে যদি একটা অ্যাওয়ার্ড থাকতো, আমি তো আজকে আমার বুকে লাগিয়ে ঘুরতাম আজকে। স্টেডিয়ামটা কোথায় হয়েছে? স্টেডিয়ামটা কাশ্মীরের মধ্যে, পাকিস্তানের টেররিস্ট। এবং সবথেকে বড় ব্যাপার, আজকে আমি সেই অপারেশনটা যদি আমি না লড়তাম, মিনিমাম 5 থেকে 600 মানুষ মারা যেত সেই দিনে। কারণ তারা হচ্ছে অমরনাথ যাত্রাটাকে পুরো বানচাল করার জন্য বাসেতে আইডি লাগার জন্য এসেছিল তারা। তাহলে আমি কি এর জন্য আমি কি আমার নিজের জীবনে তো আমি স্যাক্রিফাইস করেছি?
কিন্তু আমি কেন বঞ্চিত? এবং আজকে আপনারা যখন এই মিডিয়া জানেন এলেন, আমি আরও একটা কথা আমি তুলে ধরি। আজকে আমার দুঃখ হয় যে আমার বাড়ি হচ্ছে বারুইপুর অঞ্চল, আপনারা হয়তো আশা করি জানেন। এবং বারুইপুরে আমার যেখানে বাড়ি, আমার বাড়ির সামনে 100 মিটার দূরে যে প্রশাসনিক যে প্রোগ্রামগুলো হয়, যেমন আপনার 26 জানুয়ারি, 23শে জানুয়ারি, যাতে ডিএম থেকে শুরু করে এসডিও, বিডিও, এসপি স্যার যারা যারা আসেন, আমার ডাক পড়ে না কোনোদিনও, আমাকে তারা চেনে না। অথচ আমার বাড়ির থেকে উনি 100 মিটার দূরে আসেন এই প্রোগ্রামগুলো করতে। বাঙালি বলে কি বঞ্চিত করা হচ্ছে বলে মনে করেন? এটা আমি বাঙালিতেই তো আছি, আমি বাংলায় আছি, আমি এখানে বঞ্চিতর কী আছে? আমি তো পশ্চিমবঙ্গের কথা বলছি দাদা। সেটা বাঙালি হিসাবে বঞ্চিত, এটা আমি বলবো না, এটা বলাও আমার ঠিক নয়। আমি গণতন্ত্রের কাছে এসেছি, আমি আমার কাজ করার পরে আমি চাই যে আপনারা তুলে ধরুন। আপনাদের চতুর্থ স্তম্ভ এই জন্য গণতান্ত্রিক অধিকার দিয়েছে, আপনারা তুলে ধরুন যেন নরেন্দ্র মোদীর কান পর্যন্ত যেন পৌঁছায়, এবং মাননীয় আমাদের যিনি ডিফেন্স মিনিস্টার আছেন রাজনাথ সিং, ওনার কান পর্যন্ত যেন পৌঁছায়, যে ভুলটা আছে সেই ভুলটা যেন সংশোধন করে যেন আমি আমার বঞ্চিত যে অ্যাওয়ার্ডের জন্য হয়েছি সেটা যেন আমি প্রাপ্যটা পাই। নায়ব সুবেদার তপন মহাপাত্র।